শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, শরতের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যা আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলাশের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আগামীকাল ঢাকায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাট্য উৎসব 2016। এই আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও মহিলা সমিতি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা 7টায় নাটক প্রদর্শিত হচ্ছে। নাট্য উৎসব চলবে 11 অক্টোবর পর্যন্ত। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। আগামীকাল থেকে ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হবে এপথ শিরোনামে শিল্পী মনসুরুল করিমের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী আরহামুল হক চৌধুরীর ভাস্কর্য প্রদর্শনী হার্ড ইমোশন। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা এই সময় চলবে 7 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে ধারাবাহিক নাটক স্টোরি বোর্ড। ওই গান গাও না, ছাগলে তোমার সব আমার জান না আমার কলজা। ছাগল তো জান। হ্যাঁ, আপনার মা আছে, বই না আছে, আত্মীয় স্বজন আছে, আমার তো কেউ নাই, ছাগলই তো আমার সব। আচ্ছা বুঝলাম তোর মা বোন নাই, আত্মীয় স্বজন নাই, এতিম তুই, তাই বইলা ছাগল নিয়ে গান গাবি, ফুর্তি করবি এত? রাত 8:20 দেখবেন ধারাবাহিক নাটক বাপের বেটা। আপনি আমার পোলারে নিয়ে কই যাচ্ছেন? তোর হোলা কি হোলা আসেনি? হাতের তো চুল ব্যাক উড়িয়ে গেছে, হাতের দাঁত হয়ে গেছে, হাতের চক্ষু কি চক্ষু আসেনি, মুমূর্ষ হয়ে গেছে, হাতের চক্ষু তো যে কোনো সময় অন্ধ হয়ে যায়। রাত 9টায় প্রচার হবে ইভান সাইডের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরী প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। আদিল, আমি তো ভাবিছিলাম যে তোর পায়ে সমস্যা, এখন দেখি তোর মাথা চুলে দুই জায়গায় ঝামেলা আছে। স্যার হাই হাই, সত্যি কারে রেসেন কেন? বাঁশের বেন্দা লইয়া খিচ্চা চাঁদের মধ্যে পানি দেন, কারেন্ট লেগে গেলে সত্যিই তাই করে। আমি বেন্দা নিয়ে আসি। খালা তুমি যাও, রান্নাঘরে যাবে এবং রান্নাঘর থেকে আর আসবে না। যাও রান্নাঘরে থাকবে, আসবে না তুমি। যাও প্লিজ যাও। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলাশ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো অনেকদিন পর আমরা মনে হয় আপনাকে পেলাম আমাদের শুভ সন্ধ্যায়। বেশ অনেকদিন পর। হ্যাঁ, তো অনেক ভালো লাগছে আপনাকে আজকে পেয়ে। আমারও ভালো লাগছে। আচ্ছা, তো আপনি তো গানের মানুষ, গানের সাথেই তো আপনার বসবাস। সকাল থেকে রাত পর্যন্ত মনে হয় গানকে নিয়ে ব্যস্ত থাকতে হয়, তো কেমন এনজয় করেন এই ব্যস্ততা? এটা এখন যেমন আমাদের হৃদস্পন্দন বা শ্বাস নেওয়া যেটা ওরকম একটা হয়ে গেছে। গান ছাড়া কোনো কিছুই হয় না। সেটা রান্না করার সময়ও গান করি, খাওয়ার সময়ও গান করি, বা টেলিফোনে কারোর সাথে কথা বলছি, কথা বলতে বলতে হোল্ড করলাম, তখনও গান করি। গান ছাড়া কোনো কিছু নাই। তো সেক্ষেত্রে আমরা যারা গান করছি না, আমাদের অবসর সময়ে হয়তো আমরা একটু বিভিন্ন কাজ করছি, গান করছেন। আপনারা তো যারা সঙ্গীত শিল্পী, অবসর সময় তাহলে কি করেন? তখনও কি গান? আমার অবসর কাটে বেশিরভাগ সময় বই পড়ে, আচ্ছা, তারপরে হচ্ছে টিভি দেখে। আচ্ছা, মানে তখন একটু গানটা থেকে বিরত থাকা হয় না? টিভি যখন দেখি তখন আবার গানের চ্যানেলই খুঁজি আগে, না পেলে দেন অন্য কোনো চ্যানেল, নিউজ গানের সাথেই সবসময় থাকা হয়। আচ্ছা, তো আগে আমরা বেশ কিছু কাজ পেয়েছি, লাস্ট অ্যালবাম পেয়েছি প্রায় 1.5 বছর আগে। তো এখন রিসেন্টলি কি কাজ করা হচ্ছে? এখন ওই ধারাবাহিকতা, মানে একটা অ্যালবাম তো বের করতে হয়, না হলে আসলে শিল্পীদের মধ্যে একটা তাড়না কাজ করে যে আমি যে কাজ করছি বা আমি একজন শিল্পী,
সেটা মানুষের কাছে না দেখালে বা না প্রকাশ করলে তাহলে আমি কিসের শিল্পী। আচ্ছা, হ্যাঁ। আর তারপরেও শিল্পী যে আছেন, বেঁচে আছেন বা রেগুলার গান করছেন, সেটার প্রমাণও হিসেবে একটা অ্যালবাম বের করতে হয়। সো এইসব চিন্তা করে অ্যালবাম করছি আর একটা, নাহলে করতাম না, কারণ পাইরেসির যুগে অ্যালবাম বের করা আসলে ব্যবসায়িক দিক থেকে লস। তারপরেও করছি এবং খুব ধীর লয়ে কাজ করছি, কারণ কোয়ালিটির দিকে চিন্তা করছি, কোয়ান্টিটি না। সেই জন্য 20টা গান থেকে বেছে 8টা গান রিলিজ করব। এর মধ্যে গান করছেন আমাদের দেশের বর্তমান সময়ে ভালো ব্যস্ত যারা আছেন, ভালো তো অবশ্যই, বাপ্পা মজুমদার করছেন একটা গান, আশরাফবাবু করছেন 3টা গান করছে, পঙ্কজ উনি করছেন 2টা গান, এছাড়া আরও নতুন কিছু ছেলেরা গান করছে যাদের নাম এই মুহূর্তে আমার আসলে বলতে চাচ্ছি না, কাজ দিয়ে তাদের নামটা প্রকাশ করতে চাচ্ছি। এছাড়া দেশের বাইরেও কিছু কাজ করব। অ্যালবামটা নিয়ে একটু আসি, এটার নাম কি ঠিক হয়েছে? একেবারেই না, নাম ঠিক হয়নি, কারণ গান এখনো সবগুলো গাওয়া হয়নি। কি ধরনের গান থাকছে? যে 8টা গান থাকবে, কি ধরনের গান থাকবে সেগুলো? প্রতিটা গান একটা গল্প, মানে গানের কথার মধ্যে গল্প থাকতে হবে। আমি আপনাকে একটা গল্প বলছি, আচ্ছা, সেরকম কিছু না থাকলে তুমি নেই, আমি গেলাম, আমি চলে আসলাম, এরকম টাইপের গান না। সো আমার ইচ্ছে সেটা ফোক হোক, মডার্ন হোক, যে ধরনের গানই হোক, রাগ প্রধান না অবশ্যই, কারণ আমি রাগ প্রধান গান গাইতে পারি না। মডার্ন গান থাকছে এবং ফোক গান থাকছে। ফোক গান থাকছে আব্দুল করিম সাহেবের গান থাকছে, দূরবীন শাহর গান থাকছে। এছাড়া মডার্ন গান যেগুলো, সেগুলো আমাদের দেশের যারা প্রতিষ্ঠিত গীতিকার যারা আছেন তারা লিখেছেন। এছাড়াও নতুন গীতিকার যারা শুধু কবিতা লিখতেন তাদেরও কিছু গান আছে। আচ্ছা আচ্ছা। আর মিউজিক কম্পোজ করছেন কে? সঙ্গীত যার কাছে আসলে মিউজিক ডিরেক্টর যিনি শুরু করছেন, মেইনলি ওনারটা উনিই করেন। আশরাফ বাবুটা অন্য মানুষ করছেন মিউজিক কম্পোজিশন। তাহলে এই অ্যালবামটা আপনার অন্যান্য যে অ্যালবামগুলো আছে সেখান থেকে নিশ্চয়ই একটু ভিন্ন হবে নাকি? ভিন্নতা আমি প্রতি অ্যালবামেই চেষ্টা করি ভিন্নতা দেওয়ার। যেমন চন্দ্রবিন্দু অ্যালবাম করেছিলাম, টোটালি হচ্ছে আপনার সিনথেসাইজার ইউজ করে, মানে কোনো অ্যাকুস্টিক ইকুইপমেন্ট ইউজ করা খুব কম ইউজ করা হয়েছে। আবার তার আগের অ্যালবামটা সেটাতে টোটালি ছিল হচ্ছে অ্যাকুস্টিক ইকুইপমেন্ট ইউজ করা হয়েছিল, মানে এসরাজ মানে এসরাজি, কিবোর্ড দিয়ে এসরাজ বাজানো না, ভায়োলিন মানে ভায়োলিন, যেটা আছে ওইটাই অরিজিনাল ইকুইপমেন্ট আমরা ইউজ করেছিলাম। তো এবারে যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে গানের আবেদনে যেটা মনে হবে যে এখন আমার গিটার দরকার, অ্যাকুস্টিক গিটার বাজবে, এখন আমার দরকার ভায়োলিন বাজবে, যদি সেটা আমেরিকা থেকে ভায়োলিন বাদক এনে বাজাতে হয় তাও আনবো, কিন্তু গানের প্রয়োজনে যেটা দরকার সেটা দিয়ে গানটা হবে। এবং একটা গান দরকার হলে 100 বার গাইবো, কিন্তু পারফেকশন দরকার। বাহ, চমৎকার। মানে খুব শীঘ্রই তাহলে আমরা অ্যালবামটা পেয়ে যাব আশা করছি ফেব্রুয়ারি 14-তে। আচ্ছা, ঠিক আছে। আর বাইরে কিছু কাজ করছেন আপনি, সেটা বলেন। সেটা কি মানে মিউজিক ভিডিওর কাজ হচ্ছে নাকি? না, বাইরে মিউজিক ভিডিও করব কিনা এখনো ডিসিশন নেইনি, কারণ সেটা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, অনেকে এমনি হ্যান্ডিক্যাম দিয়ে শুটিং করেন, ওটা কেমন হয় আমি জানি না। এমনি আমি যে গান করছি যেগুলো, সেগুলো হচ্ছে বাংলাদেশে একসময় যারা থাকতেন, মিউজিক ডিরেকশন দিতেন বা মিউজিশিয়ানস খুব ভালো মেধাবী যারা কাজ করেছেন, তারা এখন দেশের বাইরে অনেকে চলে গেছেন। এরকম ইউকেতে অনেকে আছেন, তাদের মধ্যে কেউ কেউ আমার কাজ করছেন। এবং তাদের যেহেতু কাজের ব্যস্ততা ওখানে অত বেশি না, তো তারা টাইমটা বেশি দিতে পারছেন। এবং সম্পূর্ণ বাংলাদেশে এই ধরনের গান চলছে, এইটা মাথা থেকে বের করে আমি গান করতে বলেছি, কারণ হচ্ছে অনুকরণ করার কোনো দরকার নেই। এখন কথার কথা হাবিব এই ধরনের গান করছে, বা হৃদয় এভাবে গান করছে, ইমরান এই ধরনের গান করছে বলেই আমার এই ধরনের গান করতে হবে কোনো কথা নেই। আমি চাচ্ছি যে ভিন্ন কিছু করার, এবং সবারই তো যার যার ধারা আছে একটা গানের, রাইট? অবশ্য বাংলাদেশে সবার কিন্তু এই জিনিসটা নেই। অনেকে আছেন যে সবসময় সে ফিল্মে আমাদের এন্ড্রু কিশোর আমাদের অনেক সম্মানিত একজন গায়ক, উনি সবসময় কিন্তু ওনাকে যে গান দেওয়া হয়েছে সেই গান উনি গেয়েছেন, সেটাকে আমরা অনুসরণ করেছি। তো দুই রকমের ইয়ে থাকে। আমি চেষ্টা করছি যে এবার অ্যালবামটাতে অ্যাটলিস্ট লিরিক এবং মিউজিকের ক্ষেত্রে কাউকে ফলো করব না। আচ্ছা, ঠিক আছে। তো আরো কথা বলবো, যেহেতু আপনাকে পেয়েছে, একটা গান তো শুনতে ইচ্ছা করছে, একটা গান শুনে ফেলি। আমি আমার লাস্ট অ্যালবামের টাইটেল সংটা একটু গেয়ে শোনাই। ঠিক আছে, 2-4 লাইন। এটার গীতিকার ছিলেন রবিউল ইসলাম জীবন, আর সুর করেছেন বিলাল খান। আচ্ছা। দেহের ভেতর প্রাণের বসত, তাহার ভেতর তুই, ইচ্ছে হলেই মন বাড়িয়ে তোকে আমি ছুঁই, ভালোবাসি শুধু তোরে, তুই যে আমার চন্দ্রবিন্দু, তোর বিহানে চোখের কোণে আধারের মহাসিন্ধু, ভালোবাসি শুধু তোরে,
তুই যে আমার চন্দ্রবিন্দু, তোর বিহনে চোখের কোণে আধারের মহাসিন্ধু। বাহ, চমৎকার। আচ্ছা, এবার একটু অন্য বিষয়ে যাই, যে আপনি প্রথমে একটু বললেন অ্যালবামের কথাটা, যে সাধারণত সঙ্গীত শিল্পীরা কাজ করছে কিনা সেটার জন্য তো অ্যালবাম বের করতে হচ্ছে, কিন্তু এখন যেটা দেখা যায় যে অ্যালবাম কিন্তু খুব কম। কেউ কেউ হয়তো 2-3টা গান করছে, এরপর মিউজিক ভিডিওতে চলে যাচ্ছে, এবং যত সুন্দর লোকেশন, মডেল সবকিছু ব্যবহার করে মিউজিক ভিডিও করা হচ্ছে। এই মিউজিক ভিডিও করার যে একটা প্রবণতা আজকাল শুরু হয়েছে, এটা সম্পর্কে কি বলবেন? প্রথমত বলি, যেটা হচ্ছে তাত্ত্বিক কথা হচ্ছে যে আপনি শ্রবণ শুধু শুনলেন, এটার চেয়ে দেখলেন, এটা বেশি কার্যকর। সো ওই চিন্তা থেকেই আসলে মিউজিক ভিডিও করা হয়। তো আমাদের এখানে যে ধারাটা শুরু হয়েছে, এটা একদিক থেকে ভালো, কারণ আমরা ভারতীয় চ্যানেলের আগ্রাসনে একেবারে জর্জরিত। তো সেটা থেকে বাঁচার জন্য আমরাও ভিডিও করি, মিউজিক ভিডিও করি, চেষ্টা করি যত সম্ভব ভালো করার। কিন্তু ইদানিং খুব ব্যয়সাপেক্ষ হয়ে গেছে, অনেক বিগ বাজেটের এবং হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে গানটাকে মুখ্য না হয়ে সেটা লোকেশন কিংবা মডেলকে বেশি গুরুত্ব দেওয়া মডেল হয়ে কে যাচ্ছে। থাকলো এটাই জি। ব্যাপার, কোন ক্যামেরা ইউজ হয়েছে এটাই ব্যাপার। জি। তো তারপরেও মিউজিক ভিডিও দরকার আছে আমার মনে হয়, যেহেতু আমাদের টিকে থাকতে হবে, বাংলা গানকে টিকিয়ে রাখতে হবে। এটা আমাদের সবার দল মানে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। সো আমিও এর বাইরে না, আমি কাজ করব, মানে মিউজিক ভিডিও কাজ করব, চিন্তা ভাবনা করছি সেরকম, যে কোনো একটা গানকে বেছে নেব, যে গানটাকে মিউজিক ভিডিও করব। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে অনেক আগে থেকে আপনি কাজ করছেন, এখনো কাজ করছেন। সেই আগের কাজ এখনের কাজের মধ্যে অবশ্যই ভিন্নতা কিছু আছে। কেমন লাগে তখনকার কাজ এখনকার কাজ? তখন ধর মার কাট, মানে হচ্ছে গান আসলো, সুর হলো, গেয়ে দিলাম, মার্কেটে 3 দিন পরে চলে আসলো। এখন হচ্ছে গান আসলো, এই গানের কথা ঠিক আছে কিনা, এই গানের সাথে কারো গান মিলে কিনা, এই গানের শব্দগুলো ঠিক আছে কিনা, কারণ অনেকে শব্দ চয়ন ঠিক থাকে না, প্রান্ত মিল অন্ত মিল এগুলো অনেকে জানেনও না, অনেক গীতিকার। যাই হোক, যারা সিনিয়র কাজ করছেন তারা বলতে পারবেন, তারা জানেন ভালো। তো এগুলো আমাদের দেখিয়ে নিতে হয় সিনিয়র কাউকে, নতুন কোনো গীতিকার গান লিখলে। তারপরে সেটা সুর হবে, কে করবে সুর, সেটা ডিসিশন নিতে আরো 1 সপ্তাহ যায়। তারপরে সুরকার সুর করলেন, এটা ভালো না লাগলে আবার চেঞ্জ। তো অনেক টাইম নেই আমরা এখন, কারণ সবাই টাইম নিচ্ছে। টাইম না নিয়ে কাজ করলে কোনো কিছু হয় না, ভালো কিছু হয় না। হ্যাঁ হ্যাঁ। তো এই যে এত কাজ হচ্ছে, অনেক শিল্পী, অনেক প্ল্যাটফর্ম, অনেক গান, অনেক কিছু হচ্ছে, কেমন হচ্ছে এখনকার গানগুলো? যেগুলো সুরের সাথে কথার মিউজিকের কম্বিনেশন আছে, সমন্বয় আছে, সেগুলো আসলে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এবং কথার মধ্যে একটু চমক থাকে। যেগুলো সে কিছুদিন আগে একটা গান আসলো মার্কেটে, লোকাল বাস। তো লোকাল বাস নামে তো আগে এর কখনো গান হয়নি। তো মানুষ আসলে শুনেছে, দেখার চেষ্টা করেছে লোকাল বাস মানেটা কি, গানটা কি। তো এরকম গানের মধ্যে যদি চমক থাকে এবং কথা, সুর, মিউজিকের কম্বিনেশন থাকে, গায়কী ভালো থাকে, অবশ্যই সে গান মানুষের কাছে পৌঁছে যায়। জি, অবশ্যই। আর আমরা চেষ্টা করি সব সময়, কিন্তু এর বাইরেও মাঝে মাঝে হয়ে যায়। যখন ফিল্মে আমরা যখন গান গেয়ে ফেলি, তখন তো জানি না যে এই গান কি হবে না হবে। তো ফিল্মেও তো প্রচুর কাজ করা হয়েছে, এখনো কাজ করছেন। আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ফিল্ম থেকেই, ফিল্মের গান থেকেই, যেটা অবশ্য আমার অ্যালবাম থেকে নেওয়া হয়েছিল, মা গানটিতে 2014 সালে পেয়েছিলাম। ওই গানটি শুরু করেছিলেন এবং লিখেছিলেন মিল্টন খন্দকার। আচ্ছা, আর রিসেন্টলি কি কাজ করছেন ফিল্মে? লাস্ট গেয়েছি বোধহয় আলী আকরাম শুভর, ছবির নাম মনে নেই। আর লাস্ট পপুলার সং হচ্ছে ব্ল্যাক মানি ছবিতে আমার আর ডলি স্যান্টনের দ্বৈত গান ছিল একটা, আচ্ছা, লাভ মানে কি। ওই গানটা বেশ পপুলার হয়েছিল, এবং আমি ইউটিউবে সার্চে এখন বোধহয় প্রায় 1 মিলিয়ন হয়েছে। বাহ, চমৎকার। তো আগে যখন কাজ করেছেন সিনিয়র শিল্পীদের সাথে, নতুন যখন আপনি কাজ শুরু করেছেন, আর তখন কাজ করছেন, এখন আপনাদের সাথে অনেক জুনিয়র শিল্পীরা কাজ করছে, তখন আপনারা যেরকম রেসপেক্ট দিতেন সিনিয়র শিল্পীদের, এখন কি সেই রেসপেক্টটা পান জুনিয়র শিল্পীদের কাছ থেকে? আমার হাতের 5 আঙুল যেমন সমান না, তেমনি সব জায়গায় কিন্তু এরকম কম বেশি থাকে। কারোর রেসপেক্ট দেওয়ার ইচ্ছা ওরকম থাকে, কারোর থাকে না। তো আমরা এটা মানিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যে রেসপেক্ট দিবে না সে পাবেও না। আমরা রেসপেক্ট দিয়েছি। আমি মনে করি আমার জুনিয়র যারা আছে, যারা একদিনেরও জুনিয়র গানে, তারা আমাকে যথেষ্ট রেসপেক্ট করে, এবং আমার কারোর কাছ থেকে এরকম অসম্মান পাইনি আজ পর্যন্ত। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস দেখা যায়, নামের বিভ্রাট। মানে আপনার শুধুমাত্র গানের ক্ষেত্রে না, অভিনয়ের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে একজনের নাম দিয়ে আরেকজনও থাকছে, মানে বিভিন্ন নামে কয়েকজন থাকছে, যেমন পলাশ নামে আরো অনেকেই আছে। তো এই যে একটা বিভ্রাট হয়ে যাচ্ছে, নামের বিভ্রাট, এটা আসলে কি বলবেন এটাকে নিয়ে? এটা হচ্ছে আপনার জনপ্রিয়তা বলেন বা কাজের ক্ষেত্রে একটা সাইড ইফেক্ট। মানে আমি কোনো জায়গায় শোতে যাইনি,
বা কোনো দেশে আমি সেই দেশে শোতে যাইনি, কিন্তু আমার কাছে ফোন আসছে, হ্যাঁ হ্যাঁ ভাই আপনাকে তো দেখতে পারলাম না, পোস্টার আপনার নাম, তো আমি বললাম যে আমি তো আসলে এই শোতে নাই। পরে দেখা গেলো অন্য কোনো পলাশ গিয়েছে। তো এই বিভ্রাটটা আসলে সব ক্ষেত্রেই হয়, শুধু গানের ক্ষেত্রে না। আমার মনে হয় অভিনয় বলেন, উপস্থাপনা বলেন, যে কোনো ক্ষেত্রেই হতে পারে। তো পরে যারা আসে তাদের উচিত হচ্ছে যে তার নামের সাথে কিছু একটা যুক্ত করে নেওয়া, যেন তার চেয়ে আলাদা হওয়া। না হলে তো মানে আমি যদি খারাপ কিছু করি, আমি সিনিয়র পলাশ, আমি যদি খারাপ কিছু করি তাহলে আরেকজন যে জুনিয়র পলাশ তার গায়ে চলে আসবে। অবশ্যই হ্যাঁ। সে যদি ভালো কিছু করে সেটা আমার কাছেও চলে আসতে পারে। সো তার উচিত হবে তার নামের শেষে কিছু যোগ করা বা প্রথমে কিছু যোগ করা। কিন্তু এটা আমি বলতে বলতে আসলে আমার এখন গলার অবস্থা খারাপ হয়ে গেছে, ওনারা বলি না, এখন আর বলি না। মানে দুর্নাম হয় সুনাম হয় যেটাই হয়, মাথা পেতে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটা গান আমরা শুনতে চাচ্ছি, কোনটা শুনবো? আমি মা গানটি গিয়ে শোনাচ্ছি। ঠিক আছে, আমরা শুনি সেটা। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, ও মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে মা শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো মা শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে। বাহ, চমৎকার। তো আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandhya@ntvbit.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbt.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।